আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হাওয়ায়। বলছে মহারাজ আকাশ তত্ত্ব নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার অনুরোধ করছি। আকাশ তত্ত্ব, ক্ষিতি অব তেজ মরুৎপম, এই পঞ্চভূতে বিশ্ব জগৎ সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। এই পঞ্চভূতকেই পঞ্চতত্ত্ব বলা হয়। মানে মাটি, জল, বায়ু, অগ্নি এবং আকাশ, যা কিছু হয়েছে, একটা পার্টিকেল থেকে শুরু করে একটা গ্রহ থেকে শুরু করে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নিহারিকা, আকাশগঙ্গা, সমস্ত কিছু এই পঞ্চতত্ত্ব দ্বারাই গঠিত। আমরা একটা যদি নবজাতকের গতি অনুসরণ করি, লক্ষ্য করে দেখা গেছে যে একটা বাচ্চা শিশু, সে যখন একটু একটু হামাগুড়ি দিতে চেষ্টা করে, তখন মাটিতে যা কিছু পায় সে সেটা ধরে মুখের মধ্যে দেয়। সবাই ভয় পেয়ে যায়, ভাবে খেয়ে ফেলছে। কিন্তু মুখে দেওয়ার কারণটা হচ্ছে যে ওই জিভে নেয় বোঝার জন্য জিনিসটা কি বা কেমন। এটা অনেকটা তার জগতের সাথে পরিচয়ের মতন। প্রথম সে জগতের সাথে আলাপ করছে, বা হ্যালো বলছে, বা কেমন আছো বলছে। তো সেই হ্যালো বলার মতন করে সে প্রথম মাটিটাকে, অর্থাৎ ক্ষিতি অব তেজ মরুৎপম, তার প্রথম পরিচয়টা ক্ষিতির সাথে। তারপরে দেখা যায় যে একটা বাচ্চাকে যখন জলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, সে জল থেকে উঠতেই চাইছে না, জলের সাথে সে নিরন্তর খেলা করে যাচ্ছে। সে পুকুরের জল হোক, নদীর জল হোক, দিঘির জল হোক, এমনকি বাথরুমে একটা বড় গামলাতে জলের মধ্যে তাকে বসিয়ে দিলেও সে জল নিয়ে খেলাই করে যাচ্ছে, সে জল থেকে উঠতেই চাইছে না। এটা হচ্ছে তার সেকেন্ড পর্যায়ে এই জগতের সাথে তার পরিচয় পুলকিত হচ্ছে, মুগ্ধ হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে, এবং কোথাও তার স্মৃতিতে রয়েছে যে এই জলের মধ্যেই সে ছিল মাতৃগর্ভে, এবং সেখান থেকেই সে এসেছে পৃথিবীতে প্রথম। তাই জলকে দেখেই তার খুব আত্মীয় মনে হয়, বা জলকে পেলেই তার খুব নিজের মনে হয়। একটা শিশুকে যদি জল থেকে সরিয়ে রাখা হয় অনেক দিন, আর একটু বড় হয়ে যদি তাকে নিয়ে যাওয়া হয় নদীতে বা পুকুরে, তখন সে ভয় পায় জলকে, তখন সে ভুলে গেছে, জলে নামতে চায় না, তখন কাঁদতে আরম্ভ করে, চিৎকার করতে আরম্ভ করে। কিন্তু আরো অনেক শিশু বয়সে যদি নিয়ে যাওয়া হয়, তো সে জলের দিকে ঝুঁকবে সবসময়, মানে কোল থেকে নামিয়ে কখন তাড়াতাড়ি সে জলের দিকে যাবে, সেই বৃত্তিটা তার মধ্যে দেখা যায়। তারপরে হচ্ছে তেজ বা অগ্নি। দেখা যাবে যে কোনো একটা ঘরের মধ্যে যখন প্রদীপ জ্বলছে, তখন সে প্রদীপের আগুনটাকে ছুঁতে চাইছে বারবার, এক দৃষ্টি হাঁ করে সে আগুনের দিকে তাকিয়ে আছে, অবাক হয়ে দেখছে। বা উনুনে কোনো আগুন জ্বলছে, গ্যাসে কোনো আগুন জ্বলছে, দেশলাই কাঠি আগুন, মোমবাতির আগুন, আগুন দেখলেই সে থমকে যাচ্ছে। খুব দুরন্ত শিশুও শান্ত হয়ে যাচ্ছে আগুন দেখলে। ওই আগুনের প্রতি তার একটা আগ্রহ, ওই যে পুড়ছে, পোড়াচ্ছে, অথচ কিরকম স্থির হয়েও আছে তার সাথে,
এত কিছু ঘটে যাচ্ছে, অথচ সে যে ঘটছে সেটাকে সে বুঝতে দিচ্ছে না। আর নিরন্তর যেন একটা আগুন জ্বলেই যাচ্ছে এবং উপরের দিকে সে মুখ করে আছে। সে আগুনটা সবকিছু সে দেখে নিচের দিকে পড়ে, কিন্তু আগুনটা উপরের দিকে মুখ করে আছে। এগুলো অপার একটা কৌতূহল, আগ্রহ তৈরি হয় এই আগুন নিয়ে। বায়ু আরো যখন একটু বড় হয়, এগুলো সব বড় হতে হতে হচ্ছে, তখন ও গন্ধের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। ফুলের গন্ধ, ফলের গন্ধ, গাছের গন্ধ, মাটির গন্ধ, মায়ের গন্ধ, বাবার গন্ধ, একটা ঘরের গন্ধ। গন্ধের সাথে তার সম্পর্ক হচ্ছে মানে বায়ু তত্ত্বে সে প্রবেশ করছে এবার। এবং শুধুমাত্র যে গন্ধ নয়, এটা একটা প্রতীক বা এটা একটা রূপক। সে পৃথিবী এবং প্রকৃতি এবং চারপাশ, তার মধ্যে যে কত রং আছে, কত কর্মকাণ্ড আছে, প্রকৃতির মধ্যে যে কত খেলা আছে, কত ঋতু আছে, কত রহস্য আছে, সেই সম্বন্ধে তার কৌতূহল তৈরি হতে শুরু করে। তখন তার মধ্যে জিজ্ঞাসা জাগে, তার মধ্যে প্রশ্ন ওঠে, কৌতূহল উদ্রেক হয় এই প্রকৃতি নিয়ে, জীবন নিয়ে, এবং তার মধ্যে মুগ্ধতা আসে। এত যে রূপ, রস, রং, গন্ধ, এত কিছু নিয়ে যে ভরপুর এই চারপাশের জীবন, তা তাকে আপ্লুত করতে আরম্ভ করে আস্তে আস্তে। তারপর যখন আরো বড় হয়, এবার সে তখন আর ছোট ছেলে নেই, এখন সে শুধুমাত্র একজন কিশোরও নয়, বালকও নয়, সে প্রায় তরুণ। তখন সে মাথা তুলে আকাশের দিকে তাকায়, বিশেষ করে রাতের আকাশ। যখন কোনো ভালো জায়গায় যায়, শহর থেকে দূরে, পাহাড়ি কোনো জায়গায় বা কোনো সমুদ্র, কোনো জঙ্গল, কোনো নির্জন স্থান যেখানে পলিউশন কম, আকাশ যেখানে পরিষ্কার ঝকঝকে, আকাশের দিকে তাকিয়ে সে তখন ওই অগুন্তি তারা, ওই কালো আকাশ হাঁ করে দেখে, আর কোথায় যেন একটা খোঁজে নিজেকে, যে এই সবকিছুর মধ্যে আমি কে, কিভাবে আমি এলাম, কোথা থেকে এলাম এবং কেনই বা এলাম। এই বিরাট যে আকাশ, তার মধ্যে যে এত অসংখ্য গ্রহ তারা, এর মধ্যে কি আর অন্য কোথাও অন্য কেউ, অন্য কারাও আছে? তারাও কি ভাবে, তারাও কি খোঁজে? তাদের মধ্যে কেউ কি আমার মতন আজকে এরকম আকাশের দিকে তাকিয়ে ভাবছে? এরকম নানা রকমের কল্পনা এবং আগ্রহ তার মধ্যে তৈরি হতে আরম্ভ করে, যেগুলো তার নিজের শরীর এবং নিজের জীবনকে অতিক্রম করে কিছু আরো গভীর, যেটা অন্য লোকেরা আজকে বলবে দার্শনিক, কিন্তু এগুলো স্বাভাবিক। এই তার মধ্যে আকাশ তত্ত্বের প্রকাশ শুরু হলো, যখন তার মধ্যে এক অসীমের খোঁজ আরম্ভ হলো, এক অনন্তের খোঁজ, যখন তার নিজের আসল স্বরূপ সম্বন্ধে আগ্রহ জাগলো, যখন তার মনে জিজ্ঞাসা উঠতে আরম্ভ করলো যে এই যে এই বিরাট যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এর পেছনে কি কেউ বা কিছু আছে? এর পেছনে কি কোনো ইচ্ছা আছে, কোনো শক্তি আছে,
কোনো নিয়ন্ত্রণ আছে? এই জিজ্ঞাসাগুলো তখন তখন তার মধ্যে জাগতে আরম্ভ করলো। একেই বলা হয় আকাশ তত্ত্ব। একটা টিনেজারের মধ্যে বয়ঃসন্ধিকাল যখন তার জীবনে যাচ্ছে, সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বা সেই সময়টাকে ও পেরোচ্ছে, সেই সময় থেকে তার মধ্যে এই জিজ্ঞাসাগুলো প্রবল হয়ে ওঠে। জিজ্ঞাসাগুলো জানতে চায় তখন সে। অর্থাৎ ক্ষিতি অবতেজ মরুদ্বম, এই পঞ্চতত্ত্ব পর্যায়ক্রমে আমাদের মধ্যে জাগে এবং সেইভাবে আমরা জগতের সাথে এক একটা ধাপে 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 পরিচিত হই। এর থেকে আমরা এটাও বুঝতে পারি যে যখন আমরা প্রথম তত্ত্বটার কথা বলছি, প্রথম ভূত অর্থাৎ ক্ষিতি বা পৃথ্বী বা মাটি বা সয়েল বা আর্থ, সেটা হচ্ছে সবচেয়ে স্থূল যে রূপটা। তার পরের রূপটা হচ্ছে জল, তার থেকে আরেকটু সূক্ষ্ম রূপ হচ্ছে তেজ বা অগ্নি, আরো সূক্ষ্ম রূপ হচ্ছে বায়ু, এবং সূক্ষ্মতর বা কারণ রূপ হচ্ছে আকাশ। অর্থাৎ যখন আমরা উঠছি এইভাবে উঠছি। যার মন খুব জাগতিক তাকে আমরা দেখি যে সে যেন গ্র্যাভিটির মতন, গ্র্যাভিটির কোন একটা টানে নিচের দিকে মাটির দিকে আটকে আছে। আর যার মন অত জাগতিক নয়, হয়তো তার মন আর একটু উচ্চ ভূমিতে থাকতে চায়, সেটা সাহিত্যের জগতে হতে পারে, বিজ্ঞানের জগতে হতে পারে, আধ্যাত্মিক জগতে হতে পারে, তখন দেখা যায় যে তার জগতের প্রতি টানটা কম, তার সবসময় একজন ঊর্ধ্বমুখী, সে সবসময় একটু মুক্ত আকাশ ভালোবাসে। সে ঘরবন্দি বেশিক্ষণ থাকতে পারে না, তার মনে হয় জানলাটা খুলি, তার মনে একটু ছাদে যাই, তার মনে হয় কিছুদিন অন্তর অন্তর একটু বাইরে যাই, একটু কোথাও কোথাও কোথা থেকে বেরিয়ে আসি। আর তার মধ্যে আকাশ তত্ত্ব প্রবল, একটু প্রবলতর অন্যদের তুলনায়। তাহলে আমরা যখন আমাদের চেতনা যখন উঠছে, স্বাভাবিকভাবেই এই ক্ষিতি অবতেজ মরুদ্বম এই সিঁড়িগুলো ধরে 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 কিন্তু সব আকাশের দিকেই উঠছে। একইভাবে আমরা মানে এর থেকে অনুমান করতে পারি যে সৃষ্টি যখন হচ্ছে, ধরে নেওয়া যাক সেই বিন্দু থেকে বিসর্গ এবং বিসর্গ থেকে বহু, সেই সিঙ্গল পয়েন্ট বা সিঙ্গুলারিটি, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি থেকে বিস্তার হচ্ছে, তখন প্রথমে আকাশ তত্ত্বটাই আসছে, সেটাই স্থূল থেকে স্থূলতর হতে হতে আকাশ তত্ত্ব থেকে মরুত তত্ত্ব, থেকে তেজ তত্ত্ব থেকে অপ তত্ত্ব, থেকে পৃথ্বী তত্ত্ব, এইভাবে তোমার অবতরণটাও হচ্ছে। এবার আকাশ কি? আমাদের চোখে আকাশ একরকম হতে পারে, একটা ফাঁক মনে হতে পারে। এককালে বিজ্ঞানীরা বলতেন এটা ইথার, এখন তত্ত্ব খারিজ হয়ে গেছে, ইথার তত্ত্ব খারিজ হয়ে গেছে। কেউ বলছেন ডার্ক ম্যাটার, সেটা নিয়ে সন্দেহ আছে, এখনো ঠিক জানেন না যে একেবারে শূন্য কিনা। মহাকাশে একটা তারা এখানে আছে, আরেকটা তারা ওখানে আছে, এই দুটোর মধ্যে কি আছে? ওই কিটা এখন ঠিক নির্দিষ্ট নয়, স্পেস। ওই স্পেসটাকে ঠিক কিভাবে ডিফাইন করা হবে? ও এক অজানা, অথবা এক অজানার হাতছানি, এক অচেনা, অথবা এক অচেনার চৌকাঠ। শুধু আকাশে কেন? ধরো তুমি আমার সামনে বসে আছো, তোমাকে আমি দেখতে পাচ্ছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। এই দেখা এবং বলা এবং শোনার মাধ্যমটা কি? আমাদের মধ্যে গ্যাপটা কি? এই গ্যাপটাকে আকাশ বলা যাবে।
কিন্তু তার সাথে সাথে পৃথিবীর অ্যাটমসফিয়ার আছে ক্ষেত্রে, যে পরিবেশ বা যে অ্যাটমসফিয়ার দিয়ে ঢাকা আছে এই পৃথিবী, যার জন্য এখানে জীবন ধারণ সম্ভব, এখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, প্রাণের বিকাশ রয়েছে। সেই অ্যাটমসফিয়ারটাই মিডিয়াম হয়েছে, যে মিডিয়ামের দ্বারা আমি তোমাকে দেখতে পাই, তুমি আমাকে দেখতে পাও, যে মিডিয়ামের দ্বারা আমি তোমাকে শুনতে পাই, তুমি আমাকে শুনতে পাও। কিন্তু আকাশে যেখানে অ্যাটমসফিয়ার নেই, মহাকাশে, পৃথিবীর অ্যাটমসফিয়ার ছাড়িয়ে মহাকাশে যেখানে এখানকার মতন এই অক্সিজেন সমৃদ্ধ অ্যাটমসফিয়ার যেখানে নেই, সেখানেও কিন্তু একটা মিডিয়াম আছে যার জন্য আলো আসতে পারে। দূর 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 থেকে, হাজার হাজার আলোকবর্ষ দূর থেকে আলো এসে পৌঁছতে পারে। শুধু আমাদের কাছে নয়, মহাকাশে বা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো দিকে পৌঁছে যেতে পারে। আমাদের বিজ্ঞানীরা এখনো জানেন না এই মিডিয়ামটা কি। আমাদের ডাইমেনশনে এটাকে ফাঁকা মনে হচ্ছে, হয়তো আরেকটা কোনো ডাইমেনশনে ওইটা হয়তো ভরাট, কিছু একটা হয়তো সেখানে দেখা যায় বা যায় না, অনুভব করা যায় বা ছোঁয়া যায় বা যায় না। কিন্তু আমাদের চোখে রিলেটিভ ভাবে দেখতে গেলে আমাদের যে বাহ্য জগৎ, সেখানে যেমন একটা রাগ বা রাগিনী বা একটা ক্লাসিক্যাল মিউজিক বা একটা সুর বা গান, ক্রমাগত একটা সুর লাগিয়ে যাওয়া যায় না, ফাঁক 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 থাকলে তবে সুরটা আরো সুন্দর হয়ে ওঠে। তুমি রে পর হয়তো মা বলবে, মায়ের পর হয়তো সাথে নামবে, কিন্তু টানা করবে না, ফাঁক দেবে একটুখানি, ওই পজটা দেবে। সেটারে যেমন তুমি যখন বাজাবে, একবার তুমি টাং আওয়াজ করে, আরেকবার টাং আওয়াজ করবে, মাঝখানে ফাঁক থাকবে, একটা পজ থাকবে। এই পজটাই এই সুরটাকে সুন্দর করে, এই পজটাই ওই সুরটা দেয়। সেই অর্থে এই আকাশ ম্যাটার হয়েও ম্যাটার নয়, কারণ সে ম্যাটারকে প্রকাশ করে। আকাশ আছে বলি তোমার এবং আমার মধ্যে বৈচিত্র্যটা আমরা একে অপরের মধ্যে অনুভব করতে পারি। আকাশ না থাকলে আমরা এক থাকতাম। আর তাই জন্যই আকাশ তত্ত্ব আমাদের মনের মধ্যে এই মেটাফিজিক্যাল জিজ্ঞাসাগুলো জাগায়, অপ্রাকৃত বা অধিপ্রাকৃত জিজ্ঞাসাগুলো আমাদের মধ্যে জাগায়। তাই ওম তত্ত্বের বা ওম যে ধ্বনি, ওমের যে কম্পন, সেই কম্পনের দ্বারা প্রথমে যা প্রকাশ হতে আরম্ভ করেছে বা করছে, সেটা আকাশ তত্ত্ব। তারপর অন্যান্য তত্ত্বগুলো এসেছে, সে আকাশের বিকার হয়ে 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 আবার যখন আমরা সে ওম তত্ত্বে ফিরে যাচ্ছি, তখন তাকে বোম তত্ত্ব বলা হয়, লয়ের মন্ত্র বোম। শিবের ক্ষেত্রে বলা হয় বোম ভোলা। তাহলে আকাশ তত্ত্ব থেকেই আমাদের সৃষ্টির শুরুকে কল্পনা করছি, আবার আকাশ তত্ত্ব দিয়ে আমরা সৃষ্টির লয়কেও ভাবছি। আমরা যখন আবার মিশতে চাইছি, সে ভক্ত ভগবানের সাথেই মিশুন, জীব শিবের সাথেই মিশুন, অহংকার জ্ঞানের মধ্যেই মিশুক, আমরা সেই আকাশ তত্ত্বে মিশতে চাইছি। কারণ আকাশের মধ্যে আছে অসীমের ইঙ্গিত। যখনই কোনো রূপ দেখছি আমি, তার একটা সীমা আছে। একটা গ্রহ হতে পারে, একটা সৌরমণ্ডল হতে পারে, আকাশগঙ্গা হতে পারে, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, যাই বলো না কেন, সব হতে পারে। কিন্তু যখনই সেটা একটা বস্তু বা বস্তু সমষ্টি, তখনই তার একটা সীমা। কিন্তু যখনই আকাশ, ওই ফাঁকে ফাঁকে যেটা আছে, বা যে আকাশ সবকিছুকে ধারণ করে আছে, বা যে আকাশের মধ্যে দিয়ে সবকিছু প্রকাশ হয়েছে, যখনই সেই আকাশ ভাবছি, তখনই এক অসীমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা কোনো কিছু দ্বারা সীমায়িত নয়। তাই জন্য বলা হয়েছে আত্মা গগন সদৃশম।
অর্থাৎ আকাশ সম। গুরুরা শিষ্যদের বলে থাকেন, যখন আত্মচিন্তা করবে তখন মাঝে মাঝে বিকেলে আকাশের দিকে তাকিয়ে থাকো, কিছু ভেবো না। আকাশ মানে এই, আকাশ মানে তাই, আকাশ মানে সেই, ওসব কিছু ভাবতে যেও না, কিছু খুঁজো না, শুধু তাকিয়ে থাকো। অন্য কিছু ভাবতে ভাবতে তাকিও না, জাস্ট কিছু না ভেবে তাকিয়ে থাকো। কিছুক্ষণ পরেই মনের মধ্যে জিজ্ঞাসা জাগবে, কিসের দিকে তাকিয়ে আছি? কিছুর দিকে তাকিয়ে আছি, না কিছু নায়ের দিকে তাকিয়ে আছি, বা কিছু পারের দিকে তাকিয়ে আছি? যখনই এই জিজ্ঞাসাগুলো জাগবে তখনই আমরা আমাদের আমি কিছু, এই আমি কিছু সীমানাটাকে ডিঙোতে আরম্ভ করবো, নাকি আমি কিছু না, নাকি আমি যা কিছু তার পারে কিছু, এই সীমানা ডিঙোনো আরম্ভ হবে। এটাই আকাশ তত্ত্বের তাৎপর্য, যে যা কিছুকে ডিফাইন করা যায় না, যা কিছুকে সংজ্ঞা দিয়ে সীমায়িত করা যায় না, যা কিছুকে ছোঁয়া যায় না, ধরা যায় না, যা কিছু শব্দ, বাক্য, মন, চিন্তা, জ্ঞান, আকর্ষণ বিকর্ষণের পারে, তার এক সম্ভাবনা হচ্ছে আকাশ। ছোটবেলায় যখন মানুষ আকাশের দিকে তাকায়, তার কেন জানি না তার মনে হয় যে সবকিছুই আকাশ থেকেই এসেছে, সবকিছুই আকাশের মধ্যেই আছে। এই যে একটা অসীমের সম্ভাবনা, এই যে যেখানে যে আকাশ আমার মূল ঠিকানা, মূল আশ্রয় এবং মূল গন্তব্য, এই জিজ্ঞাসাটা জাগিয়ে দেওয়াটার জন্যই হচ্ছে আকাশ তত্ত্ব। যা কিছু ব্যাখ্যার অতীত, সেই দিকে আমাদের মনকে ধাবিত করিয়ে দেওয়ার জন্য এই আকাশ তত্ত্ব। এবং এই আকাশ তত্ত্ব প্রত্যেকটা গঠনের মধ্যে, প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু অনিবার্য। যতই জমাট হোক না কেন, একটা ছোট্ট পাথরের টুকরো, প্রচন্ড জমাট একটা পাথরের টুকরো, তার মধ্যেও কিন্তু আকাশ আছে, তার মধ্যে, শুধু বাইরে নয়। ওই আকাশটা না থাকলে কিন্তু ওইখানে ওই পার্টিকেল গুলো একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারতো না। আর শুধু আমাদের চেতনা বা চিন্তার মধ্যে নয়, আমাদের শরীরের যে গঠন, আমাদের মূল স্ট্রাকচার, এই হাড়, মাংস, রক্ত, মজ্জা, এর যে গঠন, তার মধ্যে যে শুধু ক্ষিতি, অপ, তেজ, মরুত আছে তাই নয়, তার মধ্যেও বোম তত্ত্ব রয়েছে, আকাশ তত্ত্ব রয়েছে। যেমন সংগঠন দরকার, অর্থাৎ দুটো পার্টিকেল একে অপরের কাছে আসা দরকার, আসবে কি করে? আকাশকে অবলম্বন করে আসবে। মিশবে কি করে? আকাশকে অবলম্বন করে মিশবে। সমস্ত কিছুর মধ্যে জগতের এই পাঁচটা তত্ত্বই রয়েছে। এইবার যখন দেখা যায় যে কোনো মানুষের মধ্যে যে বৈরাগ্য জাগে, কোনো মানুষের মধ্যে ঈশ্বরের প্রতি জিজ্ঞাসা জাগে, আগ্রহ জাগে, ব্যাকুলতা জাগে, জ্ঞানের প্রতি পিপাসা জাগে, তখন বলা হয় যে এর মধ্যে এবার আকাশ তত্ত্ব প্রবল হচ্ছে। অর্থাৎ অজানাকে জানার আগ্রহ, অচেনাকে চেনার ইচ্ছে, নিজের সীমাকে অতিক্রম করার প্রেরণা, এই হচ্ছে আকাশ তত্ত্ব, যা সবকিছুকে এক অর্থে প্রকাশের প্রথম আঙ্গিক হচ্ছে আকাশ। যদি আমরা ধরে নিই যে কেউ একজন এই ব্রহ্মাণ্ডের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করছেন, সেই তিনি একজন প্রথমে আকাশ হয়ে, স্পেস ও টাইম, স্থান কাল, আর স্পেস মানে আকাশ। যখনই প্রকাশ আরম্ভ হয়, ওই আরম্ভ কথাটা বলছি, টাইম শুরু হলো। এই প্রসারণ থেকে সময়, কাল, বিস্তার মাকড়সা জালের মতন হতে আরম্ভ করল। ওইখান থেকে সব শুরু,
আবার যখন সংকোচন, ওই স্পেস টাইমেই সব লয় হচ্ছে। করতে করতে সেটা লয় হতে হতে কিছু থাকছে না তা নয়, সেই জিনিতে চলে যাচ্ছে, সেই বিন্দুতে যা আছে এবং নেই। আছে কথাটার সাথে পারসেপশনের প্রশ্ন, কার চোখে আছে। তাহলে এক অর্থে আকাশ থেকেই সব জাত এবং আকাশেই সব আশ্রিত এবং আকাশেই সব লয়। আশা করি তুহিন বিশ্বাস তোমার এই জিজ্ঞাসাটি কিছুটা আলোচনা করা গেল। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে আকাশ আমায় ভরলো আলো, আকাশ